একজন রিটায়ার্ড আর্মি অফিসার সুবেদার, যাকে গ্যাংস্টাররা ভেবেছিল দুর্বল একজন মানুষ, কিন্তু তারা জানত না এই মানুষটা শুধু অবসর নিয়েছে, তার যুদ্ধ এখনও শেষ হয়নি। আর যখন তারা ভুল করে তার মেয়েকে টার্গেট করল, তখন শুরু হলো এমন এক যুদ্ধ যেখানে বাঁচবে শুধু একজন। তো শেষ পর্যন্ত কি হলো এই যুদ্ধের, তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি একটা জনমানবহীন রাস্তা দিয়ে একদল লোক ট্র্যাক্টরে চড়ে শহরের দিকে যাচ্ছে। লোকগুলোর কাঁধে বন্দুক, চোখে মুখে এক ধরনের খুনে মেজাজ, কিন্তু ভাগ্যের পরিহাসে মাঝ রাস্তায় তাদের ট্র্যাক্টরের টাকা পাঞ্চার হয়ে যায়। এখন এই লোকগুলো আসলে কারা, আর এই অসময়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা যাচ্ছেই বা কোথায়? এই রহস্যের উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। গল্পের মোড় ঘুরে যায় দুই স্কুল পড়ুয়া ছোট্ট বাচ্চার ওপরে। স্কুল ছুটির পর তারা হাসি ঠাট্টা করতে করতে বাড়ির দিকে ফিরছিল। রাস্তার ধারে রূপালী নদীটা দেখে তারা আর লোভ সামলাতে পারল না। তারা সেখানে গোসল করতে নেমে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। হঠাৎ দেখা যায় দুই বন্ধুর মধ্যে একজন, যার নাম মুন্নু, সে জলের তোড়ে নিখোঁজ হয়ে গেছে। টানা 3 দিন পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মুন্নুর কোনো হদিশ মিলল না। অবশেষে 3 দিন পর যখন নদী তার নিথর দেহটা পাড়ে ফিরিয়ে দিল, তখন মুন্নুর মায়ের বুক ফাটা আর্তনাদে নদীটাও যেন শিউরে উঠছিল। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। এই মৃত্যু আসলে কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। মুন্নু একা নয়, গত 1 বছরে এই নদীতে প্রায় 17 জন নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। আসলে শহরের কিছু প্রভাবশালী লোক, যারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে, তারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে। বালু তোলার ফলে নদীটা কোথাও অগভীর তো কোথাও মরণ ফাঁদের মতো গভীর গর্তে পরিণত হয়েছে। আর এই বালু মাফিয়াদের সাম্রাজ্য চালায় কুখ্যাত সাফটি ভাই। মুন্নুর মৃত্যু যাতে বড় কোনো ইস্যু না হয়ে দাঁড়ায়, সেজন্য সাফটি ভাই পুরো ঘটনা ধামাচাপা দিতে কোমর বেঁধে নামে। কিন্তু মুন্নুর পরিবার এই অন্যায় মেনে নিতে চায় না। তারা ইনসাফ আর বিচারের দাবিতে ফেটে পড়ে। ঠিক এই একই সময় আমাদের দেখা হয় প্রিন্সের সাথে। আজ এই গুন্ডার জন্মদিন। সাফটি ভাই মূলত এই প্রিন্সের হাতের পুতুল হয়েই কাজ করে। আর এই পুরো গ্যাং বা মাফিয়া সাম্রাজ্যের আসল রানী হলো বাবলি দিদি, যে কিনা প্রিন্সের আপন বোন। যদিও খুনের দায়ে সে এখন জেলের গরদ টানছে, তবুও তার নাম শুনলে পুরো শহর আজও কাঁপে। সাফটি ভাই প্রিন্সকে গিয়ে জানায় নদী থেকে বালু তোলা নিয়ে মুন্নু পরিবার বেশ ঝামেলা করছে, এবং তারাই এই খবর নিউজ চ্যানেল অবধি পৌঁছে দিয়েছে। খবরটা শোনা মাত্রই প্রিন্স রাগে অগ্নিশর্মা হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মুন্নুর মামা যখন মিডিয়ার সামনে সব সত্যি বলে দিচ্ছিল, ঠিক তখনই সবার সামনে পকেট থেকে পিস্তল বের করে প্রিন্স তাকে বুক লক্ষ্য করে গুলি করে। চোখের পলকে রক্তে রঞ্জিত হয় নদীর পাড়। প্রিন্স এতটাই নিঃশৃংস যে সে মুন্নুর মা আর ছোট বোনকেও রেহাই দিত না, যদি না সাফটি ভাই তাকে টেনে ধরত। এই খুনের পর মুন্নুর মামার দেহটা সেখানেই মাটি চাপা দিয়ে দেওয়া হয়। ঠিক এই উত্তাল পরিস্থিতিতে আমরা দেখতে পাই আমাদের হিরো সুবেদার অর্জুন মোর। সে একজন অবসরপ্রাপ্ত সৈনিক। দীর্ঘকাল সীমান্তে লড়াই করে সে এখন নিজের মেয়ে শামাকে নিয়ে ফিরে এসেছে তার পুরনো শহরে। অর্জুনের স্ত্রী 3 মাস আগেই মারা গিয়েছে। তার স্ত্রীর একটা শেষ ইচ্ছা ছিল, সে চেয়েছিল অর্জুনকে একটা লাল জিপ উপহার দিবে। স্ত্রীর সেই জমানো টাকা দিয়েই অর্জুন একটা লাল জিপ কিনেও ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজের মেয়ের সাথেই অর্জুনের দূরত্ব পাহাড় সমান। তাদের মধ্যে খুব একটা কথা হয় না, একটা চাপা অভিমান যেন সব সময় কাজ করে। অর্জুন যখন তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে যায়, তখন সেখানেও শুরু হয় সাধারণ মানুষের চিরচেরা ভোগান্তি। বারবার দরখাস্ত জমা দেওয়ার পরেও ব্যাংক অফিসাররা তাকে কেবল ঘোরাচ্ছেই। কিন্তু অর্জুন তার সামরিক মেজাজ ধরে রাখে। অর্জুনের বন্ধু প্রভাকর তাকে জানায় এই শহরে টিকতে হলে একটা কাজ দরকার, আর একজন রিটায়ার্ড সুবেদারের জন্য বডিগার্ডের কাজের চেয়ে ভালো কিছুই হতে পারে না। প্রভাকর অর্জুনকে সোজা নিয়ে যায় সাফটি ভাইয়ের কাছে। সে অর্জুনকে বুঝিয়ে দেয় যে এখান থেকে গোটা দেশে বালু যায় এবং তাদের প্রতিদিনের আয় প্রায় 70 থেকে 75 লাখ টাকা। প্রভাকর সাবধান করে দেয় এখানে কাজ করতে হলে মগজ ঠাঙ্গা রাখতে হবে। সাফটি ভাই অর্জুনকে দেখে অবজ্ঞার সুরে বলে, অনেক বড় বড় মাপের অফিসার এখানে এসেছিল, কিন্তু কেউই টিকতে পারেনি। ঠিক এই মুহূর্তেই প্রিন্স সেখানে ঝড়ের বেগে ঢোকে এবং ক্ষমতার দাপট দেখিয়ে মুন্নু পরিবারকে পশুর মতো মারতে থাকে। নিরপরাধ মানুষের ওপর এমন অত্যাচার দেখে আমাদের সুবেদার অর্জুনের সহ্য সীমা ছাড়িয়ে যায়। তার চোখে তখন যুদ্ধের সেই পুরনো আগুন জ্বলে ওঠে। গল্পের এই পর্যায়ে আমাদের হিরো সুবেদার অর্জুন মুন্নুর মাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রভাকর তাকে বাধা দেয়। প্রভাকর সাফ জানিয়ে দেয়, অর্জুন, এসব ঝামেলার মধ্যে একদম নাক গলাবি না,
তোকে শান্ত থাকতে হবে। কিন্তু অর্জুন তো এত সহজে শান্ত থাকার মানুষ নয়। এদিকে ভিলেন প্রিন্সের নজর পড়েছে অর্জুনের সেই পুরনো লাল রঙের জিপ গাড়িটার ওপর। কিন্তু অর্জুনের কাছে এই জিপটা শুধু একটা গাড়ি নয়, ওইটা তার মৃত স্ত্রীর শেষ স্মৃতি। প্রাণ থাকতে সে কাউকে এটা ছুঁতে দেবে না। তবে পেটের তাগিদে অর্জুনকে শেষমেশ একটা কাজ জোগাড় করতেই হলো। সে ঠিক করল সে বডিগার্ড আর ড্রাইভার হিসেবে কাজ করবে। গল্পের মোড় ঘোরে যখন আমরা অর্জুনের মেয়ে শামার কলেজের সিন দেখি। সেখানে রণবীর নামে একটা বখাটে ছেলে শামাকে নোংরা সব ভিডিও পাঠিয়ে ডিস্টার্ব করছিল। শামা কিন্তু দমে যাওয়ার মেয়ে নয়, সে নিজের ফোন বের করে একটা ভিডিও রেকর্ড করে ফেলে এবং রণবীরের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেয়। সে পরিষ্কার করে বলে দেয়, এই ভিডিওটা যদি আমি আপলোড করি না, তোর পালানোর জায়গা থাকবে না। তো অন্যদিকে প্রিন্স আর তার সাঙ্গপাঙ্গরা গাড়ি করে কোথাও যাচ্ছিল, আর ওই গাড়িটা চালাচ্ছিল স্বয়ং অর্জুন। প্রিন্স লোকটা আদতে একটা জঘন্য ক্যারেক্টার। সে কাউকেই সম্মান দিতে জানে না। অর্জুন একটু সাবধানে গাড়ি চালাচ্ছিল বলে প্রিন্স তাকে যাচ্ছে তাই অপমান করতে থাকে। এক পর্যায়ে সে নিজেই স্টিয়ারিং ধরে অর্জুনকে জ্ঞান দিতে শুরু করে যে ড্রাইভিং কাকে বলে দেখ। এখানেই শেষ নয়, প্রিন্স অর্জুনকে হুকুম দেয় তার জন্য তামাকের গুটখা তৈরি করে দিতে। ভাবুন একবার, একজন প্রাক্তন সুবেদারকে দিয়ে এই কাজ করাচ্ছে। অর্জুনের রক্ত তখন টকবক করে ফুটছিল। মনে মনে ওর ইচ্ছে করছিল প্রিন্সকে সেখানেই খতম করে দিতে, কিন্তু সে নিজেকে সামলিয়ে নেয়। এরপরেই আমাদের সামনে আসে বাবলি দিদি। তিনটে খুনের মামলায় সে এখন স্ত্রী ঘরে, মানে জেলে বন্দী আর কি। তার জামিন করানো নিয়ে চেলাদের খুবই টেনশন। সফটি ভাই, প্রিন্স আর উকিল সবাই মিলে প্ল্যান করছে কিভাবে তাকে বের করা যায়। তবে উকিল একটা খারাপ খবর শোনায়। সে বলে, সম্প্রতি প্রিন্স ভাই যে অস্ত্র দিয়ে একজনকে মেরেছে, সেই একই অস্ত্র বাবলি দিদির কেসেও ব্যবহার করা হয়েছে। তাই জামিন পাওয়া খুব একটা সহজ হবে না। অর্জুন ব্যাংকে গিয়েছিল একটা কাজে। সেই নিয়ম মেনে নিজের জিপটা একটা জায়গায় পার্ক করে। এমন সময় প্রিন্স দলবল নিয়ে সেখানে এসে এটাকে ধমক দেয়, বলে এই জায়গাটা আমাদের গাড়ি রাখার জন্য ফিক্স, তোর জিপ এখান থেকে সরা। অর্জুন এবার শটান জবাব দেয়। সে বলে, আমি আগে এসেছি, তাই আমি সরাবো না। ব্যাস, এই কথা শুনে এক অফিসার অর্জুনের ওপরে চা ফেলে দেয় আর তাকে বারবার নতুন ফর্ম ভরতে বলে হয়রানি করতে থাকে। অর্জুন যখন ব্যাংক থেকে বাইরে বের হয়, সে দেখে তার কলিজার টুকরো সেই লাল জিপটা দফা রফা করে দিয়েছে প্রিন্সের লোকেরা। এমনকি সিটের ওপর কেউ প্রস্রাবও করে দিয়েছে। অর্জুনের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়, আর তারা যায় কোথায়? সুবেদার অর্জুন এবার তার আসল চেহারায় ফিরে আসে। শুরু হয় এক ভয়ানক মারপিট। প্রিন্সের লোকদের সে পশুর মতো পেটাতে শুরু করে। খবর পেয়ে প্রিন্স যখন বন্দুক নিয়ে তেড়ে আসে, অর্জুন এক ঝটকায় তার বন্দুক কেড়ে নেয় এবং তাকে টেনে হিঁচড়ে জিপের কাছে নিয়ে যায়। অর্জুন প্রিন্সকে দিয়ে তার জামা কাপড় খুলিয়ে সেই জিপ পরিষ্কার করায়। চারপাশে ভিড় জমে যায়। সবাই প্রিন্সের এই বেইজ্জতের ভিডিও বানাতে থাকে। প্রিন্স তাকে হুমকি দেয়, বলে কাজটা কিন্তু ভালো করলি না, আমি আবার আসব। অর্জুন হেসে তার ঠিকানাও দিয়ে দেয়। এইটাও বলে দেয়, যদি ঠিকানা খুঁজে না পাস, আমার এলাকায় গিয়ে শুধু বলবি সুবেদার মসওয়ালের বাড়িতে যাব, লোক তোকে সম্মানের সাথে আমার ঘরের দরজায় পৌঁছে দিয়ে আসবে। কলেজের রণবীর এবার আরও নিচে নেমে যায়। সে অ্যাসিডের বোতলে জল ভরে সবার মুখে ছুঁড়ে মারে, যাতে সমা ভয় পেয়ে যায়। সে হুমকি দেয়, পরের বার কিন্তু সত্যি অ্যাসিড থাকবে। কিন্তু সারার বয়ফ্রেন্ড রাজনমা মাঝখানে আসতে চাইলে সমা তাকে থামিয়ে দেয়। সমা বলে, লড়াইটা আমার, আমাকেই লড়তে দে। সারার সাহস দেখুন, সে সোজা রণবীরের বাড়ি পৌঁছে যায়, চলে যায় তার মা বাবার সামনে। সেখানে গিয়ে সে রণবীরের কুকীর্তির কথা জানায় এবং বলে 1 ঘন্টার মধ্যে সে ভিডিওটা ভাইরাল করে দেবে। এবার রণবীরের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। গল্পের এই পর্যায়ে আমাদের দেখানো হয় প্রিন্স আর সফটি ভাইকে। তারা তড়িঘড়ি করে জেলে যায় বাবলি দিদির সাথে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে বাবলি দিদির মুখে যা শুনল, তাতে করে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তাদের পরিবারের সেই আদি আমলের পুরনো পৈতৃণী বন্দুকটা এখন আর তাদের কাছে নেই। ওইটা স্রেফ হাওয়া হয়ে গেছে। আরে বোকা, ওইটা তো শুধু একটা বন্দুক নয়, ওইটা আমার বাবার শেষ স্মৃতি, যা তিনি খাঁটি রূপ দিয়ে বানিয়েছিলেন। যে কোনো মূল্যে ওই বন্দুকটা দিদির চায়। এর মাঝেই দিদি রাগে ফেটে পড়ে, প্রিন্সকে যা ইচ্ছে তাইভাবে অপমান করে। সোজা কথায় বলে দেয়, সুবেদার যেভাবে তোর ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে, এরপর তো তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত। অন্যদিকে সিন শিফট হয় প্রভাকর আর অর্জুনের ওপর। তারা সোজা থানায় হাজির হয় প্রিন্স আর সফটি ভাইয়ের নামে এফআইআর করতে। কিন্তু হায় রে কপাল, পুলিশ অফিসার উল্টে তাদেরই জ্ঞান দিতে শুরু করে। তারা সাফ জানিয়ে দেয়, ভাই এখানে এসব চলতেই থাকে, মামলা না বাড়িয়ে মিটমাট করে নেওয়াই কিন্তু ভালো, কারণ ঝামেলা বাড়লে তোমারই বিপদ। প্রভাকর তখন রাগে গজগজ করতে করতে অর্জুনকে বলে, আমি তো আগেই বলেছিলাম এই পুলিশ দিয়ে কিচ্ছু হবে না। বাবলি দিদি আর সফটি ভাইরা হলো এই শহরের বাঘ। ওদের টিকি ছোঁয়ার ক্ষমতা কারণ নেই।
থানা থেকে বেরিয়ে অর্জুন যখন নিজের জিপের কাছে যায়, দেখে তার গাড়িটাকে চারপাশ থেকে অন্য গাড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। তখনই সেখানে প্রিন্স দলবল নিয়ে হাজির হয়। প্রিন্স ভেবেছিল সুবেদার ভয় পেয়ে যাবে। সে সরাসরি বন্দুকটা দাবি করে বসে, কিন্তু অর্জুন তো দমে যাওয়ার পাত্র নয়। সে সোজাসুজি বলে দেয় বন্দুক কোথায় আছে সেইটা তার জানা নেই। ব্যাস, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্সের লোকবল অর্জুনের শখের জিপটাকে ভেঙে চুরমার করে দেয়। থানার সামনে দাঁড়িয়ে অর্জুন তখন হাত কামড়াচ্ছিল, কিন্তু আইন নিজের হাতে সে তুলে নেয়নি। তবে প্রিন্স বেরিয়ে যেতেই অর্জুন বাঘের মতো তাদের পিছু নেয়। মাঝ রাস্তায় এক পেট্রোল পাম্পে তাদের ধরে ফেলে, আর মুন্না ভাই নামের এক গুন্ডাকে কড়া ওষুধ দিয়ে দেয়, একদম যাকে বলে পিটিয়ে হাড়গোড় গুঁড়ো করে দেওয়া। তবে এখানেই শেষ নয়। সেই ব্যাংকের অফিসার যে তাকে পাত্তা দিচ্ছিল না, তার গাড়ির চাবি কেড়ে নিয়ে অর্জুন সেই একই কথা ফিরিয়ে দেয়। এদিকে কলেজের ভিডিও নিয়ে তুল কালাম কাণ্ড। সমা ভিডিওটা প্রিন্সিপালকে দেখালে রণবীর বেশ ছাড়ি খায়। তবে প্রিন্সিপাল নিজের কলেজের সম্মান বাঁচাতে সমাকে ভিডিও ডিলিট করতে বলে। এমনকি সমার বয়ফ্রেন্ড রাজনও যখন তাকে জোর করে হাত ধরে ডিলিট করতে বলছিল, দূর থেকে অর্জুন সেটা দেখে ফেলে। অর্জুন ভাবে এই ছেলেটাই বোধহয় তার মেয়েকে উত্ত্যক্ত করছে। ব্যাস, হিতাহিত জ্ঞান হারিয়ে অর্জুন রাজনকে এত জোরে মারে যে বেচারা গুরুতর আহত হয়ে হসপিটালেই ভর্তি হয়। যখন সমা জানতে পারে তার বাবা তার সবচেয়ে প্রিয় বন্ধুকে এভাবে মেরেছে, সে কান্নায় ভেঙে পড়ে। এমনিতেই তো বাবার সাথে তার সম্পর্কটা বেশ ভালো নয়, এর ওপরে এই কাণ্ড। তো থানায় গিয়ে বাবার ওপর তার সব রাগ উগরে দেয়। বাবা, তুমি জানো তুমি কি করেছ? ও আমার বন্ধু ছিল। এরপর যখন অর্জুন ছাড়া পেয়ে বাড়ি ফেরে, তার আগে সে একবার হসপিটালে রাজনকে দেখতে গিয়েছিল। রাজন তাকে শুধু এটুকুই বলে, সমা বলতো আপনি অনেক রাগী, কিন্তু আপনি যে এতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা বুঝিনি। কিন্তু আসল ধাক্কাটা অর্জুন তখন খেল যখন সে নিজের বাড়িতে পা রেখেছে। যে বাড়িটা সে তিলে তিলে গুছিয়েছিল, প্রিন্সের লোকগুলো সেই বন্দুক খুঁজতে গিয়ে গোটা ঘরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। নিজের ঘরটার এই হাল দেখে শক্ত মনের মানুষটার চোখও আজ জলে ভরে গেল। আহারে, অর্জুনের সাজানো গোছানো সংসারটা আজ তছনছ হয়ে গেছে। যে ঘরটাকে তার স্ত্রী পরম মমতায় সাজিয়েছিলেন, আজ সেই ঘরের প্রতিটি কোণ ভাঙাচোরা আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্জুন খুব ভালো করে জানে এই নোংরা কাজটা প্রিন্স আর ওর পুষা গুন্ডাদের ছাড়া আর কারোরই নয়। ঠিক এই বিধ্বস্ত অবস্থায় অর্জুনের সামনে এসে দাঁড়ায় তার মেয়ে সামা। কিন্তু বাবার প্রতি সহানুভূতি দেখানোর বদলে সামার চোখে মুখে ছিল তীব্র ঘৃণার অভিযোগ। সে সোজাসুজি বাবাকে বলে দেয়, বাবা, তুমি যা করেছ তা চরম অন্যায়। আজ না, অতীতেও তুমি যা করেছিলে তাও ক্ষমা করার মতো নয়। সামা কাঁদতে কাঁদতে মনে করিয়ে দেয় সেই ভয়াবহ রাতের কথা যখন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন সে পাগলের মতো অর্জুনকে বারবার ফোন করেছিল। মা তখন রক্তে ভেসে যাচ্ছিল। স্ট্রেচারে করে সামা নিজেই মাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছে। সামার অভিযোগ, আমি তোমাকে কতবার কল করেছি বাবা, কিন্তু তুমি একটা বারও কল রিসিভ করলে না। হয়তো তোমার কাছে মা আর আমার কোনো গুরুত্বই ছিল না, তাই আমাদের বিপদে তুমি পাশে ছিলে না। এই কথাগুলো বলেই সামা সাফ জানিয়ে দেয় সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, সে হস্টেলেই চলে যাবে। অর্জুন একা ঘরে বসে ভাবছিল এভাবে চলতে থাকলে সব কিছু শেষ হয়ে যাবে, তাই সে বিষয়টাকে মিটমাট করারই সিদ্ধান্ত নেয়। সে তার বিশ্বস্ত লোক প্রভাকরকে সাথে নিয়ে সোজা চলে যায় প্রিন্স আর সফটি ভাইয়ের আড্ডাতে। সেখানে গিয়ে দেখল প্রিন্সের দেমাগ এখনও আকাশচুম্বী। সে তো ঠিকমতো কথাও বলছে না। ওদিকে ভিডিও কলে যুক্ত ছিল তাদের গ্যাং লিডার বাবলি দিদি। বাবলি দিদিও চায় ঝামেলাটা মিটে যাক, তবে তার একটা শর্ত আছে। অর্জুনের কাছে থাকা সেই বিখ্যাত রূপলি পিস্তল ফেরত দিতে হবে। তবে সমস্যা হলো সেই পিস্তল তো অর্জুনের কাছে নেই। অর্জুন যখন বলল পিস্তল তার কাছে নেই, তখন প্রিন্স আর বাবলি দিদি এক অদ্ভুত দাবি করে বসে। তারা চায় অর্জুন যেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু অর্জুন তো দমে যাওয়ার পাত্র নয়। সে সপাটে জবাব দেয়, ভুল আমার ছিল না, শুরুটা তুই করেছিলি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। প্রিন্স এবার সীমা ছাড়িয়ে যায়। সে অর্জুনকে কুৎসিত অপমান করে বলে, যদি ক্ষমা না চাস তবে তোর মুখের ওপরে প্রস্রাব করে দেব। ব্যাস, এই অপমান শোনার পর সুবেদার অর্জুনের ভেতরের বাঘ জেগে ওঠে। সে একাই নরকের মতো তাণ্ডব শুরু করে দেয়। প্রিন্সের লোকজনকে এমনভাবে পেটাতে থাকে যে তারা পালানোর পথ পর্যন্ত পায় না। অর্জুন তাদের পিস্তল কেড়ে নিয়ে সবাইকে সারেন্ডার করতে বাধ্য করে। অর্জুন আর প্রভাকর যখন সেখান থেকে ফিরছিল, তখন শয়তানগুলো পেছন থেকে আবারও হামলা করার চেষ্টা করে। তবে এবার অর্জুন আর দয়া দেখায়নি। সে বেছে বেছে প্রত্যেককে একেবারে খতম করে দেয়। শুধু তাই নয়, প্রিন্সের কবজায় বন্দী থাকা মুন্না মা আর বোনকেও সে উদ্ধার করে নিজের সাথে নিয়ে আসে। তবে মুন্নুর মা খুবই আতঙ্কিত ছিলেন। তিনি অর্জুনকে প্রশ্ন করেন, আপনি কতদিন আমাদের পাহারা দেবেন?
এই লোকগুলো তো একদিন না একদিন আমাদের খুঁজে বের করবেই। ওদিকে প্রিন্স নিজের হার কিছুতেই মেনে নিতে পারছিল না। সে রাগের মাথায় সফটি ভাইকে মারধর শুরু করে, অথচ এই সফটি ভাই তাদের পুরো বিজনেস সামলাচ্ছিল। অপমানিত আর আহত হয়ে সফটি ভাই তখন মনে মনে ফুঁসছে, কারণ প্রিন্স এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। রাত বাড়লে অর্জুন প্রভাকরকে আসল সত্যটা বলে কেন সে সেদিন ফোন তুলতে পারেনি। অর্জুন জানায়, সেদিন আমরা ভয়ঙ্কর এক সন্ত্রাসবাদীকে ধরেছিলাম। চারিদিক থেকে সন্ত্রাসীরা আমাদের ঘিরে ফেলেছিল, বৃষ্টির মতো গুলি চলছিল। ঠিক সেই মুহূর্তে সামার কল আসে, কিন্তু গোলাগুলির মধ্যে মোবাইলটা হাত থেকে নিচে পড়ে যায়। ওই মরণপন্ন যুদ্ধের মধ্যে ফোন তোলা আমার পক্ষে অসম্ভব ছিল। অর্জুন ঠিক করে সে তার মেয়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে, আর সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। সে সামার হস্টেলের সামনে এসে পৌঁছায়। অন্যদিকে সামারও মনে হচ্ছিল বাবার সাথে বোধহয় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে, তাই সেও নিচে নামে। কিন্তু ঠিক যখন বাবা মেয়ের দেখা হতে যাবে, তখনই আচমকা একটা ভ্যান সেখানে সামাকে অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণের পেছনে ছিল রণবীর নামের শিল বখাটের হাত। কিন্তু অর্জুন ভুল করে ভাবে এটা বোধহয় প্রিন্সের কাজ। ঠিক সেই মুহূর্তেই প্রিন্সের লোকেরা আবার অর্জুনের ওপরে হামলা করে এবং তার জিভে আঘাত পায়। অর্জুন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে থাকে। ওদিকে রণবীর আর তার বন্ধুরা সামাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তারা সামার একটা নগ্ন ভিডিও বানানোর পরিকল্পনা করছিল, যাতে সে সমাজের মুখই দেখাতে না পারে। কিন্তু তারা জানত না সামা কার মেয়ে। পরিস্থিতির চাপে পড়লেও সামা হাল ছাড়েনি। সে একাই চারজনের সাথে লড়াই শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে তার গাড়ির কাছে এসে পৌঁছায়, আর ব্যাগ থেকে বের করে আনে সেই বহু কাঙ্ক্ষিত রূপলি পিস্তল। হ্যাঁ, পিস্তলটা আসলে সামার কাছেই ছিল। পিস্তল হাতে সামার এই ভয়ঙ্কর রূপ দেখে রণবীর আর তার দলের ছেলেদের অবস্থা খারাপ হয়ে যায়। সামা বন্দুকের মুখে তাদের সবার জামাকাপড় খুলে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই পর্যায়ে দেখা যায় সফটি ভাইকে যে জেলে গিয়ে বাবলি দিদির সাথে দেখা করে। বাবলি দিদি এখনও অহংকারে মত্ত। সে বলে বাবার একটা কথাই শিক্ষা ছিল, খৌফ খতম তো খেল খতম। কিন্তু সাফটি ভাই এবার ক্ষেপে যায়। সে সোজাসুজি বাবলি দিদিকে শুনিয়ে যায়, তোমার ওই পাগলা ভাই প্রিন্সকে সামলাও, না হলে এই আগুনেই সব ছাই হয়ে যাবে। মনে রেখো, আমি গুন্ডামি ছেড়েছি ঠিকই, কিন্তু ভুলে যাইনি। এদিকে জেলের ভেতরেই আছে ফাতিমা নামের এক রহস্যময় মেয়ে, যে আদতে কুখ্যাত অপরাধী সাফটির বোন। সে সেখানে বাবলির দেখাশোনার আড়ালে অন্য কোনো মতলব ছিল। অন্যদিকে প্রিন্স এক চাল খেলে অর্জুনের ফোন থেকে প্রভাকরকে কল দেয়। কিন্তু অর্জুন আগে থেকে প্রভাকরকে বারণ করে রেখেছিল, যেন সে কোনো অচেনা কল রিসিভ না করে। উপায় না দেখে প্রিন্স এবার অর্জুনের মেয়ে সামাকে টার্গেট করে। মিথ্যে খবর ছড়ানো হয় যে তার বাবার ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবার বিপদের কথা শুনে মেয়েটি পাগল প্রায় হয়ে ছুটে আসে সেখানে, কিন্তু এসেই দেখে তার বাবার অবস্থা সত্যি আশঙ্কাজনক। রক্তাক্ত অবস্থায় বাবাকে দেখে সামা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর প্রভাকরের মনে হলো কোনো কিছু তো এলোমেলো আছেই। সে পাল্টা কল করতেই প্রিন্স ফোন ধরে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রিন্স তার সব দলবল নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে রঞ্জু দেবী ছিল। দৃশ্যটা ছিল কলিজা কাঁপানো। সেখানে আগে থেকেই একটা বিশাল গর্ত খুঁড়ে রাখা হয়েছে। কেন জানেন? কারণ প্রিন্সের প্ল্যান ছিল রঞ্জু দেবী আর তার মেয়েকে জীবন্ত কবর দেওয়া। মৃত্যুর মুখে দাঁড়িয়ে অর্জুন আর সামার কথোপকথন আমাদের চোখে জল এনে দেবে। অর্জুন বলে, হয়তো তোর মা আমাদের খুব ভালোবাসে রে, তাই নিজেদের কাছে টেনে নিতে চায়। ঠিক তখনই প্রভাকর জানায় সাহায্য আসতে আর মাত্র 10 মিনিট বাকি। কিন্তু প্রিন্স ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এবং চোখের পলকে প্রভাকরকে শেষ করে দেয়। এই নৃশংসতা দেখে অর্জুন আর সামা স্তব্ধ হয়ে যায়। এবার অর্জুন আর সময় নষ্ট করতে চায়নি। সে প্রিন্সের সাথে মরণপণ লড়াই শুরু করে। যদিও প্রিন্স তাকে প্রচণ্ড আঘাত করে কাবু করে ফেলেছিল এবং টেনে হিচড়ে সেই গর্তের কাছেই নিয়ে যাচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই ঘটে সিনেমার সবথেকে বড় টুইস্ট। এন্ট্রি হয় সুবেদার নানার। তবে তিনি একা নন, সাথে নিয়ে এসেছেন এক বিশাল বাহিনী। আর তারা আর সাধারণ কেউ নন, সবাই রিটায়ার্ড ফৌজি, অর্থাৎ সেনা সদস্য। প্রিন্স আর তার গুন্ডারা নড়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে, কারণ এক চুল পরিমাণ নড়লেও এই ফৌজিরা তাদের ঝাঁচড়া করে দেবে। সিনেমার শেষটা তো আরও ভয়াবহ। জেলের ভেতরে ফাতিমা সাফটির নির্দেশে বাবলিকে বিষ খাইয়ে দেয়, যা বাইরে থেকে সুইসাইড মনে হলেও আসলেই ছিল এক পরিকল্পিত খুন। সাফটি বুঝতে পারে হাওয়া পাল্টে উল্টো দিকে বইছে, তাই সে তার লোক গুড্ডুকে কল করে পালানোর নির্দেশ দেয়। অর্জুন প্রিন্সের চোখের দিকে তাকিয়ে বলে, তোমাদের মতো জানোয়ার আমরা কোনো দিন হতে পারব না। এরপর রঞ্জু দেবী প্রিন্সকে এক মোক্ষম থাপ্পড় কষায়,
এবং তাকেও ঠিক সেইভাবে জীবন্ত দাফন করা হয় যেভাবে সে অন্যদের মারতে চেয়েছিল। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় সাফটি ভাই অর্জুনের বাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারছে। স্ক্রিনে তখন দেখানো হয় এইটা শেষ নয়, বরং এক মহাযুদ্ধের শুরু। খুব তাড়াতাড়ি এই মুভির দ্বিতীয় পার্ট আসবে মনে হয়। তখন তোমাদের সাথে দ্বিতীয় পার্টে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।